আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান, এবং একসাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু শুরু হতে চলেছে 214তম এপিসোড। এবং ইউ নো হোয়াট, ইট ইজ এ সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ, বিকজ অনেক দিন পর আমরা শুনতে চলেছি আকাশ আচার্য ভাইয়ের অসাধারণ রক্তবানের ঘটনা। এবং আপনারা সবসময় এই কালো জাদুর ঘটনা যে পরিমাণ পছন্দ করে এসেছেন, আমি বিশ্বাস করি যে আজকের এই ঘটনা আপনাদের মাথা নষ্ট করে দিবে, এবং আশা করছি ভয়ঙ্কর রকম কিছু অনুভূতি আপনারা পেতে চলেছেন আজকের এপিসোডে। এবং দ্যাটস আমি বলবো যে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আজকের এপিসোডের স্টোরিটা ভালো লাগবে ডেফিনেটলি আপনারা লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বিকজ আজকে কিন্তু আমাদের আকাশ আচার্য ভাই আজকে থেকে কিন্তু অফিসিয়াল স্টোরি টেলার হয়ে গেছেন, এবং তাকে কিন্তু আপনারা প্রথমবারের মতো দেখতে চলেছেন ছোট্ট একটা ছবির মাধ্যমে। আশা করছি আপনাদের বেশ ভালো যাবে। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আজকের এপিসোডে। শুরুতে বলবো যে শুরুতে আমাদের আজকে আকাশ আচার্য ভাইয়ের রক্তবানের ঘটনা আছে, আসিফ ভাইয়ের একটা ভয়ঙ্কর রাতের ঘটনা আছে, এবং ফিরোজ ভাইয়ের একটা ভৌতিক ঘটনা আছে, এছাড়া নাহিদ সরকার, মানে চারটা অসাধারণ ঘটনা আপনারা শুনতে চলেছেন, এবং খুবই ইউনিক স্টোরি আছে সবগুলো। এবং আমি আশাবাদী যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে স্টোরি, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোডের স্টোরি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলুন শুরু করি আজকের ঘটনা, এবং আশা করছি আজকের ঘটনা আপনাদের মাথা নষ্ট করে দেবে। শুরু করছি আজকের ঘটনা। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। রাত কেটে গিয়ে যখন ভোরের আলো ফুটে ওঠে তখন দিন হয়, কিন্তু দিবা যখন সম্পূর্ণরূপে কেটে গিয়ে আলো আধারের ছায়াচ্ছন্নতা নেমে আসে, ঠিক তখনই রাত্রি তার পূর্ণতা পায়। দিনের পরই রাত, এটাই তো স্বাভাবিক, এটাই তো কালের নিয়ম, এটাই তো ভবিষ্যৎ। কিন্তু কিছু কিছু সময় আমাদের সাথে এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া দুর্লভ। এই ধরনের ঘটনায় পৃথিবী যেন আবার রহস্যময় হয়ে রয়ে যায়। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি সবসময় ভালোর তলেই আছেন, এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর ভৌতিক দুনিয়ায় কামব্যাক হলাম জসু ভাই। আমি ভৌতিক দুনিয়ার একজন ছোটখাটো স্টোরি টেলার। আমার নাম আকাশ আচার্য, বাড়ি সিলেট শহরে। আমি বিজনেস এডুকেশন বিভাগে এইচএসসি 2024 বর্তমানে পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা চলাকালীন হঠাৎ স্থগিত হওয়ার কারণে বেশ একটা লম্বা সময় পেয়ে গেলাম, তাই ভাবলাম ভৌতিক দুনিয়ায় না হয় আরেকটা গল্প লিখে দিই। জেফি ভাই, এই নিয়ে আমার ভৌতিক দুনিয়ায় এটা আমার 14তম গল্প। গল্পটি সম্পূর্ণ আমার নিজের হাতে লেখা, শুধুমাত্র শ্রোতা বন্ধুদের ভয়ঙ্কর এক অনুভূতি এবং আনন্দ দেয় আমার একমাত্র কাজ। যাই হোক, গল্পটা শুরু করছি। চাচা, ও চাচা, বরযাত্রীরা এসে পড়েছে। ও, বরযাত্রী এসে পড়েছে নাকি? তুই কি ঠিক দেখেছিস? হ্যাঁ রে বাবা, এই তো এই মাত্র তো বরের গাড়িটা গেটের সামনে থামতে দেখলাম। কই গো সৃজনী মা, সৃজনী মা, হ্যাঁ রেডি হয়েছো নাকি? বরযাত্রী এসে পড়েছে। হ্যাঁ, ওই তো প্রায় এসে গেল তো। সৃজনী আমাদের অতি ঘনিষ্ঠ বান্ধবী। প্রাইমারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি। এখন তার বিয়ে হচ্ছে। আমরা প্রায় সকল বন্ধু বান্ধবরাই নিমন্ত্রিত ছিলাম, তাই সৃজনীর বাড়িতে আসা। বিয়ের গেটের মধ্যে বড় বড় অক্ষরে লেখা দেবু এবং সৃজনীর শুভ বিবাহ। গেট দেখে বুঝলাম, ও তাহলে পরে নাম দেবু। যাই হোক, বিয়ের খাওয়া দাওয়া শেষ করে রীতিমতো বিয়ে শুরু হলো। বিয়ে চলাকালীন সময় লক্ষ্য করলাম বরের বাবা সৃজনীর বাবাকে বলছে, ব্যয় মশাই, যৌতুকের কথাটা মনে আছে তো? সৃজনীর বাবা অনেকটা ভয়ার্ত কণ্ঠে উত্তর দিয়ে বললেন,
আগে হ্যাঁ, মনে আছে মশাই, আপনারা 2 লক্ষ টাকা দিতে বললেন, কিন্তু আমাদের তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না হলে আমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে বলছে। তাই আমি আমার বিয়ের কথা ভেবে আমাদের শেষ সম্বলটুকু মানে জমিটুকু বেশি করে 2 লক্ষ টাকা কোনো মতো জোগাড় করেছি। বিয়ে শেষ হওয়ার পর আপনাদের যৌতুকের টাকাটা দিয়ে দিব না। কথাগুলো শুনে বরের বাবা হালকা শয়তানি হাসি দিয়ে বললেন, এই তো ভালো বিয়ার মতো কথা, একদম ঠিক আছে। যাই হোক, রীতিমতো বিয়ের অনুষ্ঠান শেষ করে যৌতুকের টাকা বুঝিয়ে দিয়ে অনেকটা দুঃখজনক পরিবেশ সৃজনীর বাবা তার একমাত্র মেয়েকে বিদায় দিলেন। যৌতুকের টাকা পেয়ে সৃজনীর শ্বশুর বাড়ির লোকজন তো মহাখুশি, যার দরুন সৃজনীর মায়া ভালোবাসার কোনো কমতি নেই। সৃজনী সেটা বেশ ভালো করে বুঝতে পারল। যাই হোক, সৃজনী এবং তার হাজবেন্ড দেবুর সংসার বেশ সুখে কাটছিল। দেবু পেশায় একজন ব্যাংকের অফিসার, যার দরুন প্রতিদিন অফিসে যাওয়া বাধ্যতামূলক ছিল, শুধুমাত্র শুক্রবার এবং শনিবার বাদে। অর্থাৎ এই 2 দিন ব্যাংক সব সময় প্রায় সব ধরনের ব্যাংকই ছুটির দিন থাকে। ছুটির দিন পেলে সৃজনীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া দেবুর ছিল প্রতি সপ্তাহের অভ্যাস। এভাবে বেশ ভালোই সময় কাটছিল তাদের। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। এমনই একদিন সৃজনী এবং দেবু বাসায় বসে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ দেবু ফোনটা ক্রিং ক্রিং আওয়াজে বেজে উঠল। দেবু বলল, সৃজনী, দেখো তো কে ফোন করেছে। হ্যাঁ দাঁড়াও, দেখছি, রহিম নামে কেউ একজন ফোন করেছে। আচ্ছা আচ্ছা, দাও ফোনটা আমার কাছে দাও। সৃজনী দেবুর কাছে ফোনটা দিতে দেবু ফোনটা রিসিভ করে বলল, রহিম, কি হয়েছে? ফোনের ওপাশ থেকে রহিম নামের কেউ একজন বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য ফোন করেছো সেটা বলো। এই যে আগে স্যার, আপনার ব্যাংকের নতুন একজন সহকারী ম্যানেজার যোগ দিয়েছে আর কি, ওনার নাম লামিয়া। কাল থেকে নাকি উনি জয়েন করবেন। তখন দেবু বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, তাহলে এই খবর দিতে ফোন করেছো? জি আগে, জি স্যার, বড় স্যার বললেন যে আপনাকে খবরখানা দিতে, তাই বললাম আর কি। ও ঠিক আছে, তাহলে রাখো। এই বলে দেবু ফোনটা কেটে দিল। রহিম ছিল ব্যাংকের দফতরে। ব্যাংকের সমস্ত দরকারি কাগজপত্র আনা নেওয়া করা, ব্যাংক কর্মকর্তাদের খাবার তৈরি করাই ছিল রহিমের একমাত্র কাজ। পরদিন সকালে দেবু একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। ব্যাংকে পৌঁছে দেবু নিজের ল্যাপটপে ব্যাংকের কিছু দরকারি ফাইল প্রোগ্রামে করছিল। হঠাৎ একজন সুন্দরী মহিলা একটু দূর থেকে বলে উঠলেন, মে আই কামিং স্যার? দেবু মহিলাটির দিকে না তাকিয়ে বলল, ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। এই বলে মেয়েটি দেবুর রুমে প্রবেশ করলো। এবার দেবু মহিলাটির মুখের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। এমন সৌন্দর্য বিস্তৃত চেহারা সে আগে কখনো দেখেনি। এভাবে খানিক মুহূর্ত মহিলাটির দিকে তাকিয়ে রইল। মহিলাটির ব্যাপারখানা বুঝতে পেরে অনেকটা গলা ছেড়ে বললেন, স্যার, আমি বসতে পারি কি? দেবুর এবার হুঁশ ফিরে এলো। অনেকটা চমকিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, সমস্যা নেই। তা আপনি তো আমাদের নতুন ম্যানেজার, রাইট? হ্যাঁ স্যার, মাত্র জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, চা কফি নাকি কোল্ড ড্রিঙ্কস কোনটা? জি স্যার, কফি হলে ভালো হয়, চিনি ছাড়া। রহিম, হ্যাঁ রহিম। রহিমের উপস্থিতি হলো আর সে বলল, জি স্যার, বলেন। 2 কাপ কফি আনবে, একটা চিনি ছাড়া, বুঝতে পারলে? জি জি স্যার, এখনই আনছে। এই বলে রহিম অনেকটা ভয়ে কফি বানাতে চলে গেল। দেবু খানিকক্ষণ পর মহিলাটির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, ইস, কেন যে সৃজনীকে প্রেম করে বিয়ে করতে গেলাম। আগে জানলে ওই মহিলাকে কোন রকমের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ফেলতাম। তাছাড়া এই মহিলাটি সৃজনীর চেয়ে 1000 গুণ সুন্দরী। দেবু মহিলাটিকে বলল, আপনার নাম যেন কি? মহিলাটি তখন বলল, লামিয়া আমার নাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কালকে রহিম আমাকে বলেছিল। এইভাবে কিছুক্ষণ মহিলাটির শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করতে লাগলো। ততক্ষণে কফি চলে এলো। দেবু ব্যাংকের কিছু ক্যাশ ফাইল দিল এবং ফাইলগুলো নিয়ে মহিলাটি নিজের কাজে রীতিমতো চলে গেল। এভাবে ব্যাংকের নতুন ম্যানেজার ওই মহিলাটি অর্থাৎ লামিয়া দেবুর সাথে একত্রে ব্যাংকের সমস্ত কাজ করা, প্রতিনিয়ত কফি খাওয়া, কোনো এক জায়গায় বেড়াতে যাওয়া, ছোটখাটো ক্যাফেতে যাওয়া, এভাবে অফিস কলিগ থেকে ধীরে ধীরে যেন গভীর এক প্রেমের সম্পর্কে মন নিল। এদিকে সৃজনীর সাথে দেবুর সাংসারিক সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো। বাসায় এসে প্রতিদিন সৃজনীর সাথে খারাপ ব্যবহার, গালিগালাজ, ঝগড়াঝাটি করা ইত্যাদি ছিল দেবুর রোজকার অভ্যাস। এভাবেই একদিন দেবু বাথরুমে গোসল করছিল। দেবুর ফোনটা নিজের বেডরুমে রাখাই ছিল। দেবু ব্রেকফাস্ট রেডি করছিল। হঠাৎ দেবু মোবাইলে ক্রিং ক্রিং আওয়াজে ফোনটা বাজতে শুরু করলো এবং সৃজনী মনে মনে ভাবলো, দেবু তো গোসল করছে, আমি বরং ফোনটা রিসিভ করি। সৃজনী দেখলো একটা আননোন নাম্বার। সৃজনী ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর বলে উঠলো, হ্যালো বেবি, তুমি কোথায় আছো? আমি লামিয়া বলছি। আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আজকে আমি আমাদের জন্য একটা সুন্দর হোটেল রুম বুকিং করেছি। আজকে সারা রাত আমরা ওই হোটেলে রাত কাটাবো, কেমন? অনেক এনজয় করবো, অনেক। তুমি তাড়াতাড়ি চলে এসো। এই বলে ফোনের ওপাশ থেকে মহিলাটি অর্থাৎ লামিয়া ফোনটা কেটে দিল। লামিয়া নামের ওই মহিলাটি এসব কথা শুনে সৃজনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ততক্ষণে দেবু রীতিমতো গোসল সেরে রুমে প্রবেশ করতে সৃজনীর অনেকটা রাগান্বিত হয়ে বলল, দেবু দেবু লামিয়া নামের একটা মেয়ে, সে মেয়েটিকে। দেবু বলে উঠলো, কে কে কার কথা বলছো? অফিসের কলিগ আর কি। তুমি আবার চিনলে কিভাবে লামিয়াকে? আমি কি করেছিলাম? এবার প্রশ্ন করছো, তাই না? আবার প্রশ্ন করছো? কিছুক্ষণ আগে ফোন করে হোটেল রুমে থাকার কথা বললো, তোমরা কি রাত কাটাবা, একসঙ্গে শারীরিক সম্পর্ক করবা। ছি ছি দেবু, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, আর আজ তুমি অন্য মেয়ের। না, আমি মেনে নিতে পারছি না। ছি। বুঝতে পেরেছি, তাহলে এর জন্য তুমি প্রতিনিয়ত ঝগড়া করেছো আমার সাথে। সৃজনীর কথাগুলো শুনে দেবুর রাগান্বিত হয়ে সৃজনীর গলাটা চেপে ধরলো আর বলল, আই আই সৃজনী, চুপ। আমার যা ভালো লাগে আমি তাই করি। তোকে ডিভোর্স দিয়ে আমি লামিয়াকে বিয়ে করবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এই বলে দেবু সৃজনীর গলা থেকে হাত ছেড়ে দিল। এবার সৃজনী কিছুটা কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, দেবু দেবু তুমি কি বলছো? এটা কিছু ভেবে বলছো তো এসব? তাছাড়া আমার গর্ভে তোমার 6 মাসের সন্তান রয়েছে, আর তুমি এখন এসব কথা বলছো? তাহলে এইভাবে কেন আমার জীবনটা নষ্ট করলে? দেবু তখন বলল, ও 6 মাসের সন্তান, এসব তোর সন্তান তুই রাখ, আর শোন, আজ আমি বাসায় আসবো না। এই বলে দেবু সেখান থেকে চলে গেল। দেবুর এসব কথা শুনে সৃজনী অঝরে কান্না করতে লাগলো। দেবু সরাসরি লামিয়ার বাসায় গিয়ে সৃজনীর সম্পর্কে সব কিছু বলতে লাগলো, যে সৃজনী তার কি হয়, সৃজনীর সাথে তার কি সম্পর্ক। সবকিছু শুনে লামিয়া বলল, ও তাহলে ওই মেয়েটি আমাদের পথের কাঁটা। ওই মেয়েটি আমাদের এক হতে দিবে না, কোনো মতে দিবে না। দেবু, প্রথমে আমাদের এই মেয়েটাকে চিরজীবনের জন্য সরিয়ে দিতে হবে, না হলে ওই মেয়েটি আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। দেবু তখন বলল, মানে তুমি কি বলতে চাইছো? মানেটা তুমি বোঝো না, তাড়াতাড়ি বুঝতে পারবে। দেবু আবারও বলল, কিন্তু কি করতে চাও তুমি, সেটা তো বলো। কালকে রাতে তুমি সবকিছু দেখতে পারবে। দেবু, তুমি কালকে রাতে একবার আমার বাসায় এসো, কাজ আছে। আর আজকে আমাদের হোটেলে রাত কাটানো ক্যান্সেল, থাক, অন্য কোনো একদিন ওসব হবে। তাছাড়া 10 মধ্যে তো আমরা চিরদিনের জন্য এক হয়ে যাব, তাই কিছুদিন সবুর করো বেবি। দেবু বলল, ঠিক আছে। এই বলে ওই দিনের মতো করে নিজের বাসায় চলে আসলো। পরদিন লামিয়ার কথা মতো রাত 8টার দিকে দেবু লামিয়ার বাসায় উপস্থিত হলো। লামিয়া বলল, ও তুমি এসে গেছো, বেশ করেছো। দেবু তখন বলল, লামিয়া তুমি তো বলছো না, কি যেন বলবে, তুমি কি যেন দেখাবে বললে? ও হ্যাঁ, এই দেখো একটা জিনিস আছে। দেবু জিনিসটা দেখে বলে উঠলো, আরে এটা তো একটা আপেল। হ্যাঁ আপেল,
ওই আপেলটা পারবে আমাদের দুজনের পথের কাটা তোমার সৃজনীকে চিরজীবনের জন্য শেষ করতে, বুঝতে পেরেছ? দেবু তখন বলল, মানে এই আপেল দিয়ে আমার কি হবে? কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না। লামিয়া তখন বলল, কি করেছি আগে পুরোটা শোনো না। পুরো পাড়ার শ্মশানে থাকা পিশাচিত একজন ভয়ঙ্কর তান্ত্রিক আছে, ওরা কি দেখ আপেলের মধ্যে রক্তবান লাগিয়ে দিয়েছি। সেই জন্য যদি এই আপেলটা খেয়ে নেয় তাহলে ওর মৃত্যু অবতারিত হয়ে যাবে, পেটের বাচ্চাটিও মারা যাবে। কথাগুলো শুনে দেবু বলে উঠল, মানে এসব তুমি কি বলছো? যদি মারা টারা যায় পরে তো আমরা কেস খেয়ে যাবো। না না না, তো এর চেয়ে বরং অন্য কিছু দেখিয়ে দিলে ভালো হয়, এতে পথের কাটা সৃজনী ছড়ে যাবে, সমস্যা নেই। লামিয়া তখন বললো, ও না 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 না, তালাক দিলে পরে কেস যদি করে বসে তাহলে তো তোমার আর আমার অনেক সমস্যা হবে, টাকার টান পড়বে, এটা আমি চাই না। তার চেয়ে বরং ওই কাজটাই করো, এই আপেলটা নিয়ে যাও আর আজ রাতে তোমার বউকে খাইয়ে দিও, কেমন? দেখবে রাতের মধ্যে গলা দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে আর সাথে পেটের বাচ্চাটা মারা যাবে। দেবু তখন বলল, বেবি পরে আমার কিছু হবে না তো? উত্তরে লামিয়া বলল, আরে না না, আমার উপর ভরসা রাখো বেবি, যাও আপেলটা নিয়ে আজ রাতে খাইয়ে দিবে, কেমন? দেবু লামিয়ার কথা মতো আপেলটা নিয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অনেকটা হিংস্র মাংস খেকো জানোয়ারের মতো অনেকটা জোর করে দেবু সৃজনীকে আপেলটা খাইয়ে দিল। আপেলটা খাওয়ানোর ঘন্টা খানেকের মধ্যে সৃজনীর গলা দিয়ে অজস্র রক্ত বের হওয়া শুরু হলো এবং রক্ত বের হতে হতে একটা সময় ছটফট করতে করতে ধীরে ধীরে সবকিছুই শান্ত হয়ে যায়। সৃজনী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং নিথর হয়ে গেল তার শরীরটা। পরদিন সকালে দেবুর বাসায় অনেকটা কান্নাকাটির রোল পড়ে গেল যে কিভাবে দেবুর বউ মারা গেল। দেবু অনেকটা নাটক করে মিথ্যা করে বলতে লাগলো, অনেকটা মিথ্যা কান্না করতে করতে বলতে লাগলো, কাল রাতে সে যে ঘুমালো, ঘুম থেকে আর ওঠেনি। সৃজনীর বাবা মা অজস্র কান্না করতে করতে বলতে লাগলো, আমাদের একমাত্র মেয়ে ছিল, আজ সে চলে গেল। এই বলে কান্নাকাটি করতে লাগলেন। সবাই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে করলো। বলাই বাহুল্য সেখানে লামিয়াও ছিল এবং দেবু পেছন ফিরে লামিয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। যাই হোক, দাফন গাফন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এভাবে দেখতে দেখতে প্রায় 7টা বছর কেটে গেল। দেবু এবং লামিয়া তখন বিয়ে করে সুখে সংসার করছে, কিন্তু সৃজনীর মৃত্যুর রহস্য অজানায় রয়ে গেল। বাড়ির প্রতিবেশী সবাই হার্ট অ্যাটাক ভেবে এতটা গুরুত্ব দিল না, কিন্তু সৃজনীর মা বাবা তখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। তবে তাদের একটা ছেলে আছে, অর্থাৎ সৃজনীর ছোট ভাই, প্রাইমারি স্কুলে পড়ে, কতটুকুই বা বয়স। যাই হোক, একদিন দেবু অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে বাসায় ফিরছিল। লামিয়ার তখন ছুটি থাকায় লামিয়া সেদিন অফিসে যায়নি। রাত তখন 9টা হবে। চৌরাস্তার অন্ধকার গলি দিয়ে একা একা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করলো কে যেন তার পিছু পিছু হেঁটে আসছে। তৎক্ষণাৎ দেবু পেছন ফিরে তাকাতেই দেখলো 4-5 হাত দূরে একটা কালো ছায়া নিমিষেই যেন বাতাসে বেরিয়ে গেল। বনের ফুল ভেবে সামনের দিকে হাঁটতে লাগলো। এভাবে 2 থেকে 3 বার বিষয়টা সে লক্ষ্য করলো। এবার যেন কিছুটা হলেও দেবু বেশ ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি বাসায় ফিরে ফ্রেশ হয়ে সেদিন আর কোনো কিছু না খেয়ে শুয়ে পড়ল। লামিয়া আর কারণ জানতে চাইল না। এমনই একদিন লামিয়া রান্নাঘরে সবজি কাটছিল। হঠাৎ সে দেখতে পেল কালো একটা অবক এবং সাথে একটা বাচ্চা অনেকটা কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দৃশ্যখানা দেখে লামিয়া যেন চিৎকার করে উঠল এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। মুহূর্তের মধ্যে সে কালো ছায়াটা বাচ্চাটার অদৃশ্য হয়ে গেল। দেবুর জলের ছিটা দিতে লামিয়া নিজেকে ঘরের মেঝেতে আবিষ্কার করলো। দেবু অনেকটা বিচলিত হয়ে বলল, লামিয়া, লামিয়া, তোমার কি হয়েছিল? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? উত্তরে লামিয়া ভয়ত কণ্ঠে সবকিছু বলতে লাগলো এবং সমস্ত কিছু শুনে দেবু তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা লামিয়ার সাথে শেয়ার করলো। লামিয়া তখন বলল,
দেব, আমার না কেমন জানি অস্বাভাবিক লাগছে। হঠাৎ করে এই বাসায় অশরীরী বা ভূত প্রেত কোথা থেকে আসবে বলো তো? আমি তো এসব তো আগে কখনো ছিল না। আর ওই রুমে আমরা সৃজনীকে মেরেছিলাম। আমার না ভীষণ ভয় করছে। তার চেয়ে বরং তোমার ওই বাসাটা বিক্রি করে দাও, আমরা বরং অন্যত্র চলে যাব। দেব, আমার না ভয় লাগছে। দেব তখন অনেকটা বিরক্ত হয়ে বলল, আরে কি বলছো? হ্যাঁ, বাসা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। না 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 না, এই বাসা আমি বিক্রি করতে পারবো না। তাছাড়া ওসব আমার আর তোমার মনের ভুলও তো হতে পারে। দাঁড়াও, আমি গরম গরম কফি বানিয়ে আনছি, কফি খেলে শরীর ফুরফুরে হয়ে যাবে। এভাবে 2 থেকে 3টা দিন কেটে গেল এবং দেবু আর লামিয়ার সামনে ওই কালো ছায়া এবং ছায়াগুলো যেন ঘন ঘন ভাবে প্রকট হতে শুরু করলো। প্রায়শই তাদের অফিস থেকে ফিরতে অনেকটা রাত হয়ে যেত। ফেরার পথে তাদের মনে হতো ছায়ার মতো কিছু একটা যেন ভাসছে এবং ভাসতে ভাসতে তাদের পেছন পেছন আসছে। এমনই একদিন লামিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অন্যদিকে চোখ পড়তে হঠাৎ লামিয়া লক্ষ্য করলো আয়নার ভেতরে 2টি কালো অবয়ব। লামিয়া অবয়বগুলোকে দেখে অনেকটা কাঁপাকাঁপি কণ্ঠে বলে উঠলো, কে কে তোমরা? এবার অবয়বগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। লামিয়া যেন হতভম্ব হয়ে গেল আর বলে উঠলো, সৃজনী, এটা তো সৃজনী। সৃজনী, তুমি কি করে ফিরে আসলে? এটা কিভাবে সম্ভব? আর এই বাচ্চা মেয়েটা কে? উত্তরে সৃজনী ভয়ঙ্কর গর্জন করে মোটা কণ্ঠে বলল, ফিরে এসেছি, তবে সশরীরী হয়ে। আমার আর আমার গর্ভে থাকা বের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছি। তুই আমার স্বামীকে খারাপ পথে চালিত করে আমাকে বান মেরে হত্যা করেছিলিস। তাকে দেখ, আমার গর্ভে থাকা বের মৃত্যুর পরে জন্ম নিয়েছে, কিন্তু প্রেত হয়ে। আমাদের মৃত্যুর বদলা নিতে এসেছি। এই বলে সৃজনীর চেহারা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়ে গেল। সৃজনী আবারও গর্জন করে বলে উঠল, মৃত্যুর সময় আমার মুখ দিয়ে যতটুকু রক্ত ঝরেছে, ঠিক ততটুকুই রক্ত আজ তোর কণা থেকে শুষে নেব। লামিয়া এসব শুনে ভয়ার্ত কণ্ঠে কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে দেবর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, তাই ভুল পথে পা দিয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তখন সৃজনী বলল, ক্ষমা? ক্ষমা তোর মতো একটা হত্যাকারীকে আমি ক্ষমা করব? আমার সুখের সংসার আমাকে বন মেরে হত্যা করেছিস, আজ তোকে নিস্তার নেই, আজ তোর নিস্তার নেই। এই বলে সৃজনী যেন অট্ট হাসিতে ফেটে উঠল। হঠাৎ সৃজনীর মুখ কোহর যেন ভয়ঙ্কর হিংস্র নেকড়ে বাঘের মতো হয়ে গেল এবং ধীরে ধীরে বেরিয়ে এলো। তৎক্ষণাৎ লামিয়ার ঘাড়ের ভেতরে দাঁত বসিয়ে রক্ত শুষতে লাগলো। বিভৎস অবস্থা হয়ে গেল আর বলতে লাগলো, রক্তের কি স্বাদ, তাজা তাজা রক্ত। লামিয়া অতি কষ্টে কাঁদতে লাগলো, রক্ত। তখন লামিয়া বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও সৃজনী, আমাকে মেরো না, কষ্ট হচ্ছে। সবকিছুই এরপর যেন শান্ত হয়ে গেল। ধীরে ধীরে লামিয়ার শরীরটা যেন ফ্যাকাশে হয়ে গেল এবং দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে গেল। এভাবে মাস 2 কেটে যায়। দেবুর বুঝতে বাকি রইল না যে লামিয়াকে কে মেরেছে। সৃজনীর অতৃপ্ত আত্মা দেবুকে এতটা যন্ত্রণা দিতে শুরু করেছিল যে দেবু অর্থ উন্মাদ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। বাসায় একা একা পড়ে থাকতো, রাস্তায়, বাসায়, বিছানায়, এমনকি বাথরুমে দেবু সৃজনীকে দেখতে পেত। একদম যেন সে পাগল হয়ে গেল এবং পাগলের মতো অনেকটা উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করছিল। সৃজনীর ভয়ঙ্কর অশরীরের রূপ এতটা যন্ত্রণা দিচ্ছিল যে দেবু ভয়ঙ্কর একটি মানসিক পাগলে পরিণত হলো এবং সে যেন ড্রেন থেকে পানি খাওয়া শুরু করে দিয়েছিল, এতটাই পাগল হয়ে গেছিল। বাড়ির লোক অনেক মনোবিজ্ঞান বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না।
এদিকে অফিস কামাই করতে করতে দেবু ব্যাংকের চাকরিটাও চলে গেল। এমনিতে একদিন ঘোর অমাবস্যা দেবুর বাসার ড্রয়িং রুমের দেয়ালে থাকা বড় ঘড়িটার পেন্ডুলামটি ঢং 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 করে আওয়াজ করে জানান দিচ্ছে যে রাত 12টা। আশেপাশের লোকজন তখন ঘুমের দেশে নিজেকে সঁপে দিয়েছে। দেবু কি যেন করে একটা বেরি বেরি করে আবল তাবল বলে চলেছে। হঠাৎ করে কালো একটা অভাবের উপস্থিতি, সাথে সাথে একটা বাচ্চা অভাব। দেবু কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে কে? তোর কাল। এবার ধীরে ধীরে অভাবটির চেহারা স্পষ্ট হতে লাগলো। দেবু বলে উঠল, সৃজনী তুমি? সাথে এই বাচ্চাটা আবার কি? হ্যাঁ, বাচ্চা মেয়েটা কি? এবার সৃজনী স্বাভাবিক সুরে বলতে লাগলো, এই মেয়েটা, এই ছোট্ট মেয়েটা আমার আর তোমার একমাত্র মেয়ে দেবু। যাকে গর্ভে থাকা অবস্থায় আমাদের দুজনকে রক্তপান দিয়ে মেরেছিলে, দেখো না আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। আমি মেয়েটার নাম রেখেছি নিশি। নিশি? মা নিশি, ওই দেখো ওই দেখো, ওই পাষণ্ডটাই তোমার বাবা, তোর বাবা, যে তোকে ভূমিষ্ঠ হতে দেয়নি, তার আগে আমাদেরকে পান মেরে মেরে ফেলেছিল। বাচ্চা মেয়েটি তখন বলল, ও তাই? তাহলে আমার বাবা, ও আমাকে মেরেছিল। বাবা? ও বাবা, বাবা লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিক তোমায় খুঁজে বের করব। সৃজনী তখন বলল, মানিসি, অনেক খেলাখেলি তো করলে, এবার ছাড়, বাবাকে মরতে হবে। আমাদের প্রতিশোধ নিতে হবে না। এই বলে সৃজনের স্বাভাবিক রূপ হতে বিভৎস এক রূপে পরিণত হলো। প্রতিশোধের আগুনে তার চোখ যেন জল জল করছিল, দাও দাও করে জ্বলতে লাগলো তার চোখ। এবং সৃজনীর লোম বিশিষ্ট হাত, লম্বা হাত দেবুর গলা চেপে ধরলো। দেবু আর্তনাদ করে উঠল আর বলে উঠল, আহ, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা। তখন সৃজনী বলল, ক্ষমা? ক্ষমা তোর মতো পাপিষ্ঠকে ক্ষমা? আমার গর্বের সন্তানকেও ছাড়িসনি রে তুই। আর ও তো তোর সন্তানই ছিল রে, এবার সে তোকে মরতে হবে, মরতে হবে। এই বলে সৃজনী দেবুর গলা ধরে একটা মোচড় দিল। সমস্ত গলাটাই যেন মেঝেতে পড়ে গেল, ফিনকিরে রক্ত বের হতে লাগলো। এরপর সবকিছুই শান্ত। এবার সৃজনী শুধু একটা কথাই বলল, মারার মৃত্যুর প্রতিশোধ, দ্য রিভেঞ্জ অফ কিলিং ইজ ডেথ। আমাদের প্রতিশোধ শেষ হয়েছে, আমাদের মামের এবার মুক্তি, মুক্তি, মুক্তি। এই বলে বামে চিরজীবনের জন্য শান্তি পেল। দিন 15 পর দেবুর কোনো খোঁজ খবর না পাওয়ার জন্য প্রতিবেশী লোকজন এবং দেবুর বাড়ির লোকজন বাসায় এসে বাসার দরজা কড়া নাড়ল। লক্ষ্য করলো বন্ধ, ভেতর থেকে বন্ধ। এরপর দরজা ভেঙে দেবু রুমে প্রবেশ করতেই তারা দেখতে পেল দেবুর পচা গলা মাথাবিহীন বিশ্রী দেহ। জেফরি ভাই, এই ছিল গল্প। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। লেখায় বিন্দু মাত্র ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভৌতিক দুনিয়া আরো অনেক প্রসারিত হোক, আরো দীর্ঘজীবী হোক,
এটাই আমার প্রত্যাশা। আরে জেফরি ভাই, আপনি আপনার এই অসাধারণ কণ্ঠ আর উপস্থাপনা দিয়ে ভৌতিক দুনিয়াকে আরো চমকালো করে তুলুন। আর শীঘ্রই আমি 15তম সত্য কবরস্থানের ঘটনা নিয়ে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি, লিখে দেব আরেকটি অসাধারণ গল্প। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি আকাশ আচার্য বলছিলাম। Finally, after a long time, this is a masterpiece. Akash Achuchu Bhai is back again, my sweet bro, little bro. Welcome back to Bhautik Kotha. What a beautiful story. And back করেছেন তো মাথা নষ্ট একটা স্টোরি দিয়ে ব্যাক করেছেন। This is what we call the super special comeback. What a comeback, what a comeback, what a beautiful story, man. গল্প ডেফিনেটলি এটা একটা গল্প ছিল, খুব সুন্দর একটা গল্প ছিল। এবং আমি শুধু এতটুকু বলবো, দিস ইজ অ্যাবসলিউট মাস্টারপিস। সুপার অ্যামেজিং স্টোরি ছিল। এবং আলহামদুলিল্লাহ যে এত ভালো স্টোরি শোনাতে পারলাম আপনাদেরকে। এবং আমার বিশ্বাস যে শুধু আমার কাছে না, আকাশ আচার্য ভাইয়ের ফ্যান কিন্তু আমাদের অনেকেই আছেন। এবং আমি আকাশ আচার্য ভাইকে অফিসার করতে চাই, এবং তিনি কিন্তু আমাদের অফিসার স্টোরিটা অলরেডি। বাট আমি আসলে তার স্টোরি পাওয়াটা এক প্রকার টাফ, বিকজ ভাই অনেক ব্যস্ত থাকেন। এবং দ্যাটস ওয়াই আমি আসলে চাইলেও ওনাকে অনেক বেশি যে ফোর্স করতে পারবো সেটা পারি না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ইনশাল্লাহ তিনি যদি রেগুলার থাকেন, হয়তো রেগুলার আমরা প্রতি শুক্রবার বা শনিবারে ডেফিনেটলি আমরা তার ঘটনা শুনবো। এবং দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আসলে বলতে চাই এতটুকু যে you people should like his story, because he is basically super beautiful storyteller. What a beautiful storyteller. Thank you very much for your super amazing story. এনিওয়েজ, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর দেরি না করে চলে যেতে চাই পরবর্তী ঘটনায়। এবং আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগে। পরবর্তী ঘটনা আসিফ ভাইয়ের ঘটনা। চলুন শুনে আসি আসিফ ভাইয়ের ঘটনা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসুর ভাই, গানওয়ালা আসিফ লিখছি। আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ায় যুক্ত থাকার সকল শ্রোতাগণ এবং বন্ধুরা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আজও কালেক্টেড ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম, এবং আমার বিশ্বাস আজকের এই ঘটনাটি আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে। সো যাই হোক, কথাবার্তা দীর্ঘ না করে আমি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি তার ভাষায় শেয়ার করতে যাচ্ছি, যিনি আমাকে শেয়ার করেছিলেন। বেলা 12টা নাগাদ বরিশাল পাথর ঘাটা হতে লঞ্চে উঠে শিহাব শেখ, এবং দীর্ঘ লঞ্চের জার্নি শেষে রাত 12:15 নাগাদ ঢাকার রামপুরায় পৌঁছে যান 19 বছর বয়সী শিহাব শেখ। উদ্দেশ্য বড় মামা মুস্তাক সিরাজি বাসা। কিন্তু সমস্যা হলো, ঢাকা শহরের প্রথমবার আসার কারণে তিনি কাঙ্ক্ষিত ঠিকানাটা কোনো মতেই খুঁজে পাচ্ছিলেন না। যদিও সে বেশ কয়েকজন পকেটে থাকা ঠিকানাটি দেখেছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওদিকে 80-র দশকের রাস্তাঘাটও যেন বেড়ে চলা ঘড়ির কাঁটায় ঝিমঝিমিয়ে গেছে, আর শহুরে পথে ঘাটের বাঘগুলোকে রীতিমতো ঝেঁকে ধরেছে শৈত্য প্রবাহে অন্তিম কুয়াশাময় আধার। কিন্তু কি বা করার ছিল তার? তিনি তো শহরের রাতকে আপন করে সঠিক গৃহের সন্ধানে নিতেই যেন ব্যস্ত ছিলেন। যেটা বলছিলাম, এভাবে আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি শেষে বাগধরা মাকে শীতকে বয়ে নিয়ে যেন শরীর চলে না তার। অতঃপর তিনি জার্নিরত ক্লান্ত শরীরে এক প্রকার নিরাশ হয়ে ফুটপাতের ওই ধুলো বালি মাখা স্লোপে ধপাস করে বসে পড়লেন। আর বসে পড়ার পর তিনি মাথা নুইয়ে ভাবতে লাগলেন, অনেক তো খোঁজাখুঁজি হলো, এবার একটু ক্ষান্ত হয়ে শান্ত হয়ে বসি। সো এই ভাবা শেষ হলে শিহাব শেখ সেই স্লপের উপরে বসে পড়লেন। আর বসার পরে তিনি মাথা নুইয়ে এটাই ভাবতে লাগলেন যে তিনি সেটা ভাবার একটা পর্যায়ে শুনতে পেলেন মাঘ মাসে তীব্র কুয়াশা ভেদ করে খুব গম্ভীর গলায় কেউ যেন তাকে বলে উঠল,
ঠিকানাটা পাওয়া যায়নি বুঝি? তো এমন কথা শোনার পর শিহাব শেখ তার মাথা নুয়ে থাকা মাথাটা কিঞ্চিত তুলে ফেলে এবং তোলার পর তিনি সে আওয়াজটা পানে তাকালেন এবং তাকানোর পর সে দেখতে পায় খুব অদ্ভুত এবং মোটা ধরনের কোট পরে একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে এবং সেই লোকটার শরীরে থাকা অদ্ভুত পোশাকের পাশাপাশি মুখের অংশটি ছিল এক প্রকার কালো মাস্কে ঢাকা। সো এমনটি দেখার পর শিহাব শেখ কিঞ্চিত সাহস সঞ্চার করে লোকটিকে বলে ওঠে, আগে না কাকা, ঠিকানাটা এখন অব্দি খুঁজে পায়নি। অবশ্য বেশ কয়েকজন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা সঠিক ঠিকানা বলতে পারেনি, আর না বলার ফলে এখানে বসে আছি। কিন্তু আপনার প্রতি আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, যদি অভয় দেন তো বলতে পারি। শিহাব শেখের কথা শুনে লোকটি সেই গম্ভীর গলায় যেন বলে উঠল, যা বলার বলতে পারো। তো অভয় পাওয়ার পর শিহাব শেখ বলতে শুরু করলো, আগে তেমন কিছু না, আসলে আমি বলতে চাচ্ছি আমি যে ঠিকানাটা খুঁজে পাচ্ছি না সেটি আপনি জানলেন কি করে? তো এই শুনে লোকটা খুব গুরু গম্ভীর কণায় বলে উঠল, আমি একজন পথ বাহক, আমার কাছে হলো অজানাকে জানিয়ে দেয়া। তো এই বলে লোকটি শিহাব শেখকে সে আগের বারের ন্যায় সে গভীর কণায় বলে উঠল, তুমি দেখি তো তোমার ঠিকানাটা দাও আমাকে, আশা করি বলতে পারবো। তো এই কথা শোনার পর শিহাব শেখ তার বুক পকেট হতে মামা বাড়ির ঠিকানাটা লোকটির হাতে তুলে দেন এবং তুলে দেওয়ার পর লোকটি সেই ঠিকানা নিয়ে খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করলো। আর পড়ার পর লোকটি তার গম্ভীর স্বরে বলে উঠল, এখান থেকে অল্প কিছু পথ পড়ালে একটা ঠিকানা, এই বাড়িটার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আসতে পারো, আর যদি আসো তাহলে তোমার ভুল ঠিকানায় পৌঁছে দেব। তো এমন কথা শোনার পর শিহাব শেখ বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর লোকটিকে বলে ওঠে, আচ্ছা চলুন, ঠিক আছে। তো এরপর শিহাব শেখ লোকটির সাথে বর্তমানে আফতাবনগর এলাকাধীন রোডে হাঁটা শুরু করলো। যদিও সেই সময় আফতাবনগর এতটা উন্নত ছিল না, যা ছিল তার শুধু জঙ্গল আর নির্দিষ্ট দূরত্বে কিছু কিছু বাড়িঘর। বলাই বাহুল্য আফতাবনগরের গভীর ভাগে এখন অব্দি রাত্রিকালীন নীরবতা বিদ্যমান থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, লোকটার কথা মতো শিহাব শেখ তার পিছু পিছু হাঁটা শুরু করে এবং বেশ কিছুটা পথে চলে আসলে শিহাব শেখ খানিকটা ভয় আর শিহরণ নিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, আগে কাকা, আমাকে আর কত দূর যেতে হবে? আসলে অনেকক্ষণ যাবত হাঁটছি তো, তাই জানতে চান আমার কি। তো এই কথা শোনার পর লোকটি কোনো প্রকার উত্তর না দিয়ে তিনি তার বাঁ হাতের ইশারায় সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। তো লোকটির ইশারা মোতাবেক তিনি চুপচাপ করে পুনরায় আবারও হাঁটা শুরু করলেন এবং তিনি আরো মিনিট 10 হাঁটার একটা পর্যায়ে খেয়াল করলেন পথ যত গভীর হচ্ছে জঙ্গলের ঘনত্ব তত যেন বেড়ে যাচ্ছে। কিন্তু তার কি বা করার ছিল? তিনি তার ঠিকানা পাওয়ার জন্য এক প্রকার নিরাপয় হয়ে লোকটির পিছু হাঁটতে থাকলেন। তবে এবার বেশ কিছুটা পথ আসার পর লোকটা বলে উঠল, তুমি তোমার ঠিকানায় চলে এসেছো, ওই যে দূরে একটা দোতলা বাড়ি দেখছো, ওটাই তোমার ঠিকানা। এই বলে লোকটা থেমে গেল এবং থেমে গেলে শিহাব শেখের লোকটির নিকট এগিয়ে যায় এবং সে এগিয়ে গিয়ে লোকটির বাঁ কাঁধে হাত রাখে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আসলে আপনি আমার মনের অনেক অনেক বড় উপকার করলেন আজ, এবং এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তো এই কথা বলার কয়েক মুহূর্ত পর লোকটি পিছন ফিরে তাকায় এবং তাকানোর পর শিহাব শেখ যা দেখেন সেটি দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। অর্থাৎ সে দেখতে পায় তার সাথে থাকা লোকটির মুখে যে মাস্কটি ছিল সেটি আর মুখে নেই। তার উন্মুক্ত মুখটা দেখতে মানুষকে গয়নার মতো লাগছে, চোখের কোটরটা ছিল সম্পূর্ণরূপে ফাঁকা আর কালো বর্ণের। সো এমনটা দেখার পর সেই মানুষরূপী পিশাচটা বলে উঠল, তোর কি মনে হয় আমি তোকে পথ চেনাতে এত নির্জন স্থানে নিয়ে এসেছি? আমি তোর রক্ত খাবো বলে এই নির্জন স্থানে নিয়ে এসেছি? তো এমন কথা বলে সেই মানুষরূপী শয়তানটা ভয়ঙ্কর একটা হাসিতে ফেটে পড়ে এবং সেই হাসি দেখে শিহাব যেন মারাত্মক রকমের ভয় পেয়ে কয়েক কদম দূরে চলে যায়। সো দূরে আসার পর বুঝতে পারে তার সামনে যেটা দাঁড়িয়ে আছে
সেটা কোনো মানুষরূপী পিশাচ এবং সেই পিশাচ হয়তোবা তাকে মেরে ফেলার জন্য এত নির্জন স্থানে ডেকে এনেছে। সো যাই হোক, এসব ভাবা শেষ হলে শিহাব শেখ ভয় আর আতঙ্কের মাঝেও কিঞ্চিত সাহস সঞ্চার করে এবং বেশ সজোরে চিৎকার দিয়ে বলতে থাকলো, কেউ কি আছো? আমাকে বাঁচিয়ে নাও, নাহলে শয়তানটা আমাকে মেরে ফেলবে। কেউ কি আছো? এমনটা বলার পর শিহাব শেখ লক্ষ্য করলো মহান আল্লাহ পাকের রহমতে কোথা থেকে যেন খুব বড় আকারের একটা টর্চের আলোর মতো তার গায়ে পড়লো এবং সে আলোর কয়েক মুহূর্ত পর সে শিহাব শেখের সামনে থাকা পিশাচটি এক প্রকার কর্কর শব্দ করে পিছু হাঁটতে লাগলো এবং সেটু পিছু হাঁটার সময় শিহাব শেখকে উদ্দেশ্য করে বলল, এই মুহূর্তে বেঁচে গেলে কিন্তু মনে রাখিস দেশের শেষ ভাগে পুনরায় আবারও দেখা হবে। সো এই বলে সে মানুষরূপী পিশাচটার পাশে থাকা ঝোপ জঙ্গল এক লাফ দিয়ে রীতিমতো বিনিয়ে গেল এবং সেটি বিনিয়ে যাওয়ার পরক্ষণে একজন লোক টর্চ হাতে এগিয়ে এসে বলল, কে আপনি আর এত রাতে এখানে কি? তো এই কথা শুনে শিহাব শেখ বেশ ভীতু সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং ভেবে নিল যে লোকটি হয়তোবা তাকে চোর বা খারাপ কিছু ভাবছে আর খারাপ লোক ভাবার ফলে এত কড়া ভাষায় জেরা করছে। তো যাই হোক, নিজেকে বাঁচানোর জন্য শিহাব শেখ কিঞ্চিত ছলনার আশ্রয় নিয়ে লোকটিকে বলল, এই আসলে আপনি যা ভাববেন তা আসলে নয়, ওই দূরে যে দোতলায় বাড়িটা দেখতেছেন না, ওটা আমার মামার বাড়ি। আর আমার মামার কাছ থেকে দেরি করে ফেরার ফলে বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। তো এই কথা শোনার পর লোকটি বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত দ্রুত পারেন বাসায় চলে যান, এই এলাকার সমস্যা আছে কিন্তু। তো লোকটির কথা শেষ হলে শিহাব শেখ হাসিসূচক উত্তর দিয়ে সেই দূরে থাকা দোতলা বাড়ির দিকে অগ্রসর হতে থাকে এবং তিনি অগ্রসর হওয়ার মিনিট খানেক বাদে সেই দোতলা বাড়ির সামনে চলে আসে এবং তিনি দোতলা বাড়ির সামনে আসা মাত্রই একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক যেন বেশ জীর্ণ শীর্ণ পোশাক পরে তার দিকে এগিয়ে আসলো আর বলল, আমি জানি আপনি আসবেন, এইটাই তো হওয়ার কথা ছিল, তবে পথ বাহকের কাজ তো পথ চেনে না। তো বৃদ্ধ লোকটির রহস্যময় কথাবার্তা শুনে শিহাব শেখ বেশ খানিকটা অবাক হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আপনি আমার চেনেন নাকি? হ্যাঁ। শিহাব শেখের কথা শুনে বৃদ্ধ লোকটি তার ফোকলা পাটির দাঁত কেলিয়ে বলে উঠল, আপনার নাম তো শিহাব শেখ, তাই না? লোকটির কথা শুনে শিহাব শেখ আরো বেশি মাত্রায় ভরকে গিয়ে বলল, জি আমার নাম শিহাব শেখ। তো এই কথা শোনার পর বৃদ্ধ লোকটি বলে উঠল, আপনার মামা আর মামি আমাকে আপনার বিষয়ে সমস্ত কিছু বলে গেছেন, আর বলে যাওয়ার কারণে আমি আপনার বিষয় জানি। সো এমনটা শোনার পর শিহাব শেখ বৃদ্ধ লোকটাকে প্রশ্ন ছুড়ে তুলল আর বলল, বলে গেছেন মানে? মামা আর মামি কি বাসায় নেই? তারা কোথায় গেছেন? হ্যাঁ, আর কখন গেছেন? তো শিহাব শেখের কথা শেষ হতে বৃদ্ধ লোকটি বলে উঠল, জোরে যাচ্ছেন কেন? এই বয়সে এত রাগ ভালো না, এত গরম হলে অতি মাত্রায় গরম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসলে ওনারা বাসায় নেই, কাল সকাল নাগাদ ফিরবে। তবে আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনার জন্য সবকিছু ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ফ্ল্যাটের চাবি সহ আপনার জন্য খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে, টেবিলে সবচেয়ে সাজানো রয়েছে, আপনি উপরে যে হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন। তো এই কথা শোনার পর শিহাব শেখ তার ক্লান্ত শরীরটাকে খানিকটা বিশ্রাম দেওয়ার তাগিদে বৃদ্ধ লোকটিকে আর কোনো প্রশ্ন করলেন না এবং প্রশ্ন না করে তিনি বৃদ্ধ লোকটিকে বললেন, আচ্ছা চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। সো এরপর শিহাব শেখ সেই বৃদ্ধ লোকটির পিছু পিছু হাঁটা শুরু করলো। দোতলা বাড়ির মেইন গেটের পৌঁছে গেল এবং পৌঁছে যাওয়ার পর তিনি মেইন গেট মারিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং বাড়ির ভেতরে প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন খুব ছোট্ট একটা দোতলা বাড়ি এবং বাড়ির বেশ সাজানো গোছানো রয়েছে। তবে অদ্ভুত বিষয় হলো পুরো বাড়িটা ছিল বিদ্যুৎহীন এবং বাড়ির দেয়ালে ছিল বেশ কিছু গবাদি পশুর ছবি এবং সেই ছবিগুলোর একটি অংশে একজন কালো বর্ণের মাঝবয়সী মহিলার ছবি সমেত একজন রোগা পাতলা গড়নের পুরুষ লোকের ছবি সাজানো ছিল। সো এমনটা দেখার পর শিহাব শেখ খানিকটা কৌতূহল বশত বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলেন, বাড়িতে কি বিদ্যুৎ ব্যবস্থা নেই?
এবং দুজন বৃদ্ধ ব্যক্তিকে শিহাব শেখের প্রশ্ন শুনে বৃদ্ধ লোকটি কিঞ্চিত খেয়ে রীতিমতো নিজেকে ভ্রুক্ষেপ করে উঠলেন। ওসব দেখে লাভ নেই বাবা, আপনি বড় উপরে চলুন, এই সময় তো সব কিছু জানতে পারবেন। বিদ্যুৎ লাইন সমস্যার ফলে আজ রাতটা হারিকেনের আলোয় থাকতে হবে। তো এমন কথা শুনে শিহাব শেখ তার সাধবাজ না ভেবে সেই দরজার গায়ে খোদাই করে লেখা শেষ নিঃশ্বাস, তো এমনটা দেখতে পেয়ে শিহাব শেখ বিষয়টাকে নরমাল ভাবে নিয়ে মামার ফ্ল্যাটে প্রবেশ করলেন। এবং সে ফ্ল্যাটে প্রবেশ করার পর বৃদ্ধ লোকটি তাকে শুভরাত্রি বলে নিচে চলে গেলেন। সো এরপর শিহাব শেখ দরজা বন্ধ করে ফ্ল্যাটের চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখতে লাগলেন। যদিও ডাইনিং টেবিল একটা পুরোনো দিনের হারিকেন টিম টিম করে জ্বলছিল, কিন্তু সে আলোতে সবকিছু নিখুঁত ভাবে বোঝা যাচ্ছিল না। তো বেশ কিছু ঘুরে দেখার পর তিনি দক্ষিণ জানালা ঘেঁষা ছোট্ট কামরাতে চলে গিয়ে কাঁধ ব্যাগটা খাটের উপরে ছুঁড়ে মারলেন। এবং ছুঁড়ে মারার পর তিনি যখন ওয়াশরুমের উদ্দেশ্যে রুম থেকে বের হতে যাচ্ছিলেন, ঠিক তেমন সময় মনে হলো পেছন হতে কেউ একজন হয়তোবা বেশ বড় একটা শ্বাস প্রশ্বাস ফেলল। এবং সেই শ্বাস প্রশ্বাসের বাতাস বেগ এত বেশি ছিল যার ফলে বাহ্যিক বাতাস না থাকা সত্ত্বেও দরজায় থাকা পর্দাটি খুব সজোরে দুলে উঠল। যাই হোক, বিষয়টিকে শিহাব শেখ সাধারণ বিষয় ভেবে ওয়াশরুমে চলে গেলেন। এবং ওয়াশরুমে গিয়ে তিনি যখন বেসিনের ট্যাপ ওপেন করলেন, তখন তিনি দেখতে পেলেন ট্যাপ থেকে পানির বদলে জমাট বাঁধার রক্ত বের হচ্ছে এবং সেই রক্ত এসে শিহাব শেখের হাত ভরিয়ে দিচ্ছে। সো এসব দেখার পর তিনি বেশ ভালো রকমের ভয় পেয়ে যান। এবং ভয় পেয়ে যখন ওয়াশরুম থেকে বাইরে আসতে চাইলেন, তখন তার চোখের সামনে ওয়াশরুমের দরজাটি বেশ সজোরে শব্দ করে আপনা থেকে বন্ধ হয়ে গেল। এবং বন্ধ হওয়ার পর পুরো ওয়াশরুম জুড়ে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসলো। সে অন্ধকার হাতরে যখন শিহাব শেখের দরজার কাছে গিয়ে পৌঁছালো, দরজার লক ধরে বেশ সজোরে টানাটানি করছিল। ঠিক এমন সময় তিনি শুনতে পান তার পেছন থেকে কে একজন তার কানে কানে ফিসফিসিয়ে বলছে, পালাতে পারবি না, এখানে তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সো এমনটি শোনার পর শিহাব শেখ কার্পণ কণ্ঠে বলে উঠল, কে কে তুমি? কি চাও তুমি? আমাকে মেরো না, আমাকে মেরো না। এই কথা বলার পরে যেন সবকিছু শুনশান হয়ে গেল এবং পর মুহূর্তে দরজায় লক টান দিয়ে তা খুলে গেল। এবং দরজার লক খুলে যাওয়ার পর শিহাব শেখ আর এক মুহূর্ত দেরি না করে তিনি তার কাঁধ ব্যাগ রাখা কামরায় চলে গেলেন। আর কামরায় যাওয়ার পর তিনি কামরার দরজা বন্ধ করে খাটের কোণে যেন ঘেঁষে শুয়ে পড়লেন। এবং শুয়ে পড়ার পর তিনি ভাবতে লাগলেন ওয়াশরুমে তার সাথে যা কিছু হয়েছিল তা কি আদৌ সত্য নাকি তার সারাদিন ক্লান্তি থেকে মনের ফুল। সো এসব ভাবার একটা পর্যায়ে শিহাব শেখের ঘুম ভাঙিয়ে তার ঘুম ভাঙার পর রাত ঠিক 3:52 দোতলা ছোট্ট কামরায় নাক ডেকে ঘুমাচ্ছিলেন শিহাব শেখ। ঠিক এমন সময় গ্লাস ভাঙার শব্দে তার ঘুম ভেঙে গেল এবং কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে ধরফর করে উঠে বসার পর তিনি দেখতে পেলেন তার নাক দিয়ে সোজা সিলিং এর মাঝ বয়সে এক মধ্য বয়স্ক নারী শরীর চোখ বন্ধ অবস্থায় ঝুলে রয়েছে। সে এই ঝুলে থাকা শরীর মুখে অংশ তাকিয়ে শিহাব শেখ আর বেশি মাত্রায় বিস্মিত হয়ে যায়। অর্থাৎ সে দেখতে পায় ঝুলে থাকা মাঝ বয়সী নারী শরীরটা আর কেউ নয়, এটা সে মহিলা যার ছবি নিচতলার দেয়ালে সাঁটানো হয়েছিল। এবং এরপর থেকে ভয়ঙ্কর হলো বিষয়টি, সেই নারী শরীরটি মুখে থাকা জিহ্বাটি তার মুখ হতে প্রায় হাত খানেক বের হয়েছিল এবং সে বের হওয়ার পরে জিহ্বা থেকে ক্রমাগত চুয়ে বেসিন দেখা জমাট বাঁধা লাল রক্তের মতো টপ টপ করে ফ্লোরে পড়ছে। সো এমনটা দেখার পর শিহাব শেখ বেশ ভয়ার্ত চোখ নিয়ে হতবিহ্বল হয়ে বেশ কিছুক্ষণ সেই নারী শরীরটার দিকে তাকিয়ে রইল। এবং বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখার পর সে দেখতে পেল ঝুলে থাকা নারী শরীরটা তার চোখ দুটো যেন আচমকা খুলে ফেলল এবং সে খোলা চোখের চাহনি এত পরিমাণ ভয়ঙ্কর ছিল যেটি কিনা আক্ষরিক অর্থে বলে বোঝানো সম্ভব নয়। সো যাই হোক, শিহাব শেখ পুনরায় এত ভয়ঙ্কর কিছু দেখার পর তৎক্ষণাৎ তার কলিজা কেঁপে উঠল এবং সে অনুভব করতে লাগলো ক্রমশ তার দম বন্ধ হয়ে সম্পূর্ণ শরীরটা যেন মৃত লাশের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে।
কিন্তু না, এমন ভয়াবহ পরিস্থিতি দেখার পরেও শিহাব শেখ তার মনোবল না হারিয়ে বরং তিনি ভেবে নিলেন, যদি ভয় পায় তাহলে ওরা আমায় আরো অতিমাত্রায় পেয়ে বসবে। সো এসব ভাবার পর শিহাব শেখ নিজের কোনো রকম সামনে দিয়ে মনে মনে দোয়া কালাম পাঠ করতে করতে বেশ সজোরে একটা চিৎকার দিয়ে বৃদ্ধ লোকটির সাহায্য পেতে বলে উঠলেন, দারোয়ান কাকা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু না, কে শোনে কার কথা? শিহাব শেখের মনে হলো ভুতুরে এই কামরা জোরে জোরে অদ্ভুত এক মায়ার জাল রীতিমতো ঢেলে পড়েছে এবং সে মায়ার প্রভাবে হয়তোবা তার এই আর্তচিৎকার কামরা হতে বাহির অব্দি পৌঁছাচ্ছে না। সো এমন পরিস্থিতিতে শিহাব শেখ কি করবে, কোথায় যাবে, তার কোনোটাই যেন ভেবে উঠতে পারছিল না। কিন্তু না, তাকে তো বেঁচে থাকার শেষ চেষ্টাটা করতে হবে। সো বেঁচে থাকার তাগিদ থেকে শিহাব শেখ ভেবে নিল তাকে বাঁচতে হলে এখন আর এক মুহূর্তে যে করেই হোক এই ভুতুরে কামরা বাহির যেতে হবে। তো এই ভেবে শিহাব শেখ তার খাট থেকে এক লাফ দিয়ে নিচে নামতে চাইলেন, কিন্তু কিসের কি তার লাভ যেন বিনা ভয়ে মুখ থুবড়ে পড়ল সেই খাটের উপরে। অর্থাৎ তিনি অনুভব করলেন কোনো এক অচেনা মায়ায় তার কোমরের অংশ সহ পা দুটো সম্পূর্ণরূপে অসাড় হয়ে বিছানায় গায়ে আটকে আছে। সো এমন অবস্থায় শিহাব সে কি করবে বা কি করা উচিত তার কোনোটাই যেন সে ভেবে উঠতে পারছিল না। আর এরপর তিনি এক প্রকার উপায় না পেয়ে রীতিমতো খাটের উপরে ঠায় চোখ করে বসে রইলেন এবং বেশ কিছুক্ষণ বসে থাকার পর কিছুক্ষণ পর তিনি যখন অল্প মাত্রায় চোখ খুলে সিলিং এর দিকে তাকালেন, তখন তিনি দেখতে পেলেন সম্পূর্ণ সিলিংটাই যেন ফাঁকা। অর্থাৎ সিলিং এসে ভয়ঙ্কর নারী শরীরটাকে ঝুলে থাকতে দেখা যাচ্ছে না। তিনি এমনটা দেখার পর ভেবে নিলেন হয়তোবা সবকিছু মনের ভুল ছিল অথবা হ্যালুসিনেশন ছিল। সো এই ভেবে শিহাব শেখ তার খাটের গার্নিশ ঘেঁষে পুনরায় আবারও শুয়ে পড়লেন। আর শুয়ে পড়ার পর তিনি তার বালিশের পাশে থাকা কাঁথাটি টেনে নিয়ে নিজের সম্পূর্ণ শরীর খুব ভালোভাবে ডেকে নিলেন এবং শরীরটা ঢাকা শেষ হলে তিনি মনে মনে মহান আল্লাহ পাকের নাম জপে জানা মতে বেশ কয়েকটি দোয়া কালাম পাঠ করতে লাগলেন। এবং দোয়া কালাম পাঠের একটা পর্যায়ে তিনি যখন খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন, ঠিক সেই সময় তিনি বুঝতে পারলেন বা শুনতে পান যে দরজার ওপাশ থেকে ঠক ঠক শব্দে সেই বৃদ্ধ লোকটি তাকে ডাকছেন। এবং সেই ঠক ঠক শব্দ আর বৃদ্ধ লোকের আওয়াজ শোনার পর শিহাব শেখের তঞ্জা কেটে গেল এবং তঞ্জা কাটার পর তিনি বুকের ওপর থেকে কাঁথাটা সরিয়ে উত্তর দিলেন, কাকা দাঁড়ান, আমি দরজা খুলে আসছি। সো এরপর যখন শিহাব শেখ খাট থেকে নেমে দরজা খোলার জন্য খাট থেকে নামতে চায়, তখন তিনি বুঝতে পারেন তার কোমর আর পায়ে খানিকটা আগের মতো অসাড় ভাবটা নেই। তো এরপর তিনি খুব দ্রুত পায়ে খাট থেকে নেমে ফ্ল্যাটের মূল দরজা খুলে যা দেখতে পান সেটি ছিল পূর্বের চেয়ে আরো বেশি ভয়াবহ এবং তীব্রতর ভয়ঙ্কর। অর্থাৎ তিনি দেখতে পান দরজার ওপাশে সেই রাস্তায় দেখা হওয়া সে পিশাচটির সাথে একটু আগে সে সিলিংয়ে থাকা নারী শয়তানটার সাথে দেখা যাচ্ছে। নিচে থাকা জলচিহ্ন শরীর বৃদ্ধ লোকটির সম্পূর্ণ কালো কাপড় পরিহিত অবস্থায় ভয়ঙ্কর চক্ষুহীন সে শিহাব শেখের দিকে তাকিয়ে আছে। এবং এমনটি দেখার পর যখন ভয় আর আতঙ্কে শিহাব শেখ চিৎকার করতে যাবে, ঠিক এমন সময় সামনে থাকা সেই প্রথম দিককার মানুষরূপী পিশাচটা তার টুটি চেপে রীতিমতো টুট চেপে ধরে রাখার চেষ্টা করলেন। বেশ সজোরে একটা ধাক্কা দিয়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে ঘরের দিকে নিক্ষেপ করা, অর্থাৎ ধাক্কার ন্যায় ছুড়ে মারে। এবং সে ছুড়ে মারার ফলে শিহাব শেখ গিয়ে বেশ সজোরে কিছু একটার সঙ্গে প্রচন্ড পরিমাণে আঘাত প্রাপ্ত হন এবং সে আঘাত পড়ার কারণে তিনি সেখানে তার জ্ঞান হারিয়ে ফেললেন। অতঃপর পরদিন সকালে যখন শিহাব শেখের জ্ঞান ফিরে আসে, তখন তিনি দেখতে পান তিনি একটা ধান ক্ষেতের পাশে মাটি মাখা অবস্থায় পড়ে আছেন এবং চারপাশে দাঁড়িয়ে আছে সাদারকুল, ইশারপুরার অনেকে চাষাবাদ করা খেটে খাওয়া মানুষ। সো যাই হোক, এরপর শিহাব শেখের নিকট জানতে চান তিনি কোথায় এসেছেন এবং কেন এসেছেন। সো এমন প্রশ্ন করার পর শিহাব শেখ তাদেরকে গত রাতের সম্পূর্ণ ঘটনাটা খুলে পড়ে। তা শোনার পর লোকগুলো বলে উঠে, এইসব ঘটা অস্বাভাবিক কিছু নয়, কারণ যুদ্ধের সময় এলাকা অনেক মানুষ হত্যা করা হয়েছিল পাক হানাদার বাহিনীরা, তার জন্য হয়তোবা এইসব এলাকা অতিরিক্ত আত্মারা এখনো ঘোরাঘুরি করছে।
সো লোক মুখে এসব শোনার পর শিহাব শেখ তাদেরই একজন বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজ গ্রাম বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। তিনি রওনা দেওয়ার পর শেষ হয়ে যায় ভূতের সেই রাতে নামক সেই বাস্তব একটি ভৌতিক ঘটনার অধ্যায়। সো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভৌতিক দুনিয়া পরিবারের প্রিয় ভাই জেফরি ভাইয়ের সঙ্গে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল স্টোরি। এবং স্টোরিটা বেশ ইউনিক ছিল এবং খণ্ড ঘটনা ছিল, এবং আমরা যেটাকে বলি যে নাইস হরর স্টোরি, নাইস, ভেরি নাইস স্টোরি ব্রো। এবং আমি আশা করছি শুধু আমার কাছে নয়, সবার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে স্টোরি, এবং স্টোরিটা বেশ ইউনিক বলেই বোধহয় ভালো লাগলো। ইন্টারেস্টিং স্টোরি, কার না ভালো লাগে না ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। ইনশাআল্লাহ আরো অনেক ঘটনা পাবো এইভাবে করে আপনাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে দারুণ সব ঘটনা কিন্তু আরো পাবো এবং পাচ্ছি এবং সামনেও পাবো। সো দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন? আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ার সকল মেম্বার্সরা সবাই ভালো আছেন। কি লিসনার্স আমাকে চিনতে পারছেন? আমি ফিরোজ খান, এক্স্যাক্টলি তাই, ভৌতিক দুনিয়া এর একজন অফিসিয়াল স্টোরি টেলার, এবং আমি থাকি মিরপুর 14 নম্বরে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম ভূতের সেই রাত, বাস্তব ভৌতিক ঘটনা, এবং আশা করি ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি ঘটে আজ থেকে 25 বছর আগে, অর্থাৎ 2001 কিংবা 2002 সালের ঘটনা। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ব্যবস্থা বেশি একটা ভালো ছিল না। হারিকেন জ্বালিয়ে রাতে পড়তে বসতাম, আবার বল খেলা হলে ম্যাচ লাইটের আলোতে বাসা থেকে 2-3 কিলোমিটার দূরে চলে যেতে হতো। একদিন আমার বন্ধুরা সবাই মিলে বিকেলে ফুটবল খেলার আয়োজন করি গ্রামের মাঠে। খেলা শেষ করে আমরা 5 বন্ধু সবাই মাঠে বসে আছি। আমরা বন্ধুরা একটা টার্গেট করি, খেলা তো শেষ, এখন বাগান থেকে পেয়ারা চুরি করব। বলে রাখি, আমাদের মাঠ থেকে 2 কিলোমিটার দূরে একটা পেয়ারা বাগান আছে, আর যাতায়াতের পথ হলো নৌকা। ডিঙি নৌকায় 5 বন্ধু বাসা থেকে টর্চ লাইট নিয়ে রওনা দেয়। চাঁদনি রাত এবং ফুটফুটে জ্যোৎস্না ভরা রাত। নদীর এক পাশ দিয়ে নৌকা বয়ে গেলে পেয়ারার বাগানের দিকে রওনা দিলাম। রাত তখন 9টা। নির্জন এলাকায় কোনো বাড়ি ঘর নেই, তো নৌকাটি এক সাইডে রেখে 5 বন্ধু পেয়ারা বাগানের ভেতরে প্রবেশ করি। বিশেষ করে সাবধানে পেয়ারা বাগানের প্রবেশ করি, কেননা যদি আমার বাগানের মালিক টের পেয়ে যায় তাহলে আমাদেরকে বেঁধে রাখবে। এক পর্যায়ে বাগানের ভেতরে প্রবেশ করি, বড় একটা ব্যাগ নিয়ে প্রবেশ করি। এক একজন এক এক দিকে ছুটে, কেননা বাগানটা অনেক বড়। বেশ ভালোভাবে পেয়ারা ছিঁড়তে লাগলাম গাছ থেকে। পেয়ারা পারতে পারতে বেশ রাত হয়ে যায়, আনুমানিক 10টা অথবা 11টা। পেয়ারা নিয়ে ফেরার পথে আমরা যতই সামনের দিকে আসি, কিন্তু ঘুরে ফিরে দেখি আমরা ঠিক আগের জায়গায় বসে আছি। যতবারই চেষ্টা করি যে বাইরে বের হব, ততবারই আগের জায়গায় রয়ে যাচ্ছি। আমাদের সাথে ছিল আমার বন্ধু রাসেল। আমি রাসেলকে বলে উঠলাম, ব্যাপার কি, আমি তো সামনে যেতে পারছি না। তখন রাসেল আমাকে বলে উঠলো, ভাই আমিও তো সামনে যেতে পারছি না, এখন কি করব? তখন টর্চ লাইট অন করার চেষ্টা করছিলাম, টর্চ লাইট একেবারেই অফ, নষ্ট হয়ে গেছে, জ্বলছে না। অনেক কষ্ট করার পর লাইট জ্বলে উঠলো। প্রচুর পরিমাণে ভয় পেতে লাগলাম, কারণ পাশে একটা শ্মশান ঘাট এবং হিন্দু ধর্মের লোকজনের ওখানে পোড়ানো হতো। তো আমি আর রাসেল দুজনেই এক জায়গায় দাঁড়িয়ে আছি আর ভাবছি
কিভাবে বাইরে প্রবেশ করব। আর যতই সামনে যাই ততই যেন জায়গাটা রয়ে গেছে। এবং এই ঘটনার মূল ঘটনাটা বাগানের ভেতরটা ছিল আরো বেশ অন্ধকার। টর্চ লাইটের আলোতে যা দেখতে পেলাম বাগানের ভেতরে 80 বছরের একজন বুড়ো মহিলা বসে বসে কাঁদছে। রাসেল এবং আমি দুজনেই পুরোপুরি হতভম্ব। এত রাতে বৃদ্ধ মহিলা এখানে কেন? আমি রাসেলকে বলে উঠলাম, হয়তোবা পথ ভুলে চলে এসেছে। একটু পরে বন্ধু মিলনের চিৎকার শুনলাম, সাথে বাকি বন্ধুরা হাজির। ভেতরে প্রাণ ফিরে এলো। খুব ভয় লাগছিল, এত রাতে একটা বৃদ্ধ মহিলা, তারপর আবার সামনেও যেতে পারি না, পেছনেও যেতে পারি না। এখন বন্ধুদের পেয়ে ভেতরে প্রাণ এলো। আমি মিলনকে বলে উঠলাম, কিরে কাঁদছিস কেন? তখন মিলন আমাকে বলে উঠল, দোস্ত, কে যেন আমার পায়ে জোরে কামড় দিয়েছে। টর্চের পা দিয়ে টপ করে ধরে দেখি মিলনের পাতে রক্ত পড়ছে এবং পায়ে দাগ হয়ে গেছে। দাঁতগুলো যেন অনেক বড় ছিল। আমি মিলনকে বলে উঠলাম, এইসব কিছু না, হয়তোবা কোনো কিছুর চোট লেগেছে। একটু পর লক্ষ্য করলাম আমরা সবাই আছি, অথচ আমাদের টিমে একজন নেই। 5 জন এসেছিলাম, 4 জন আছি। ভাবলাম হয়তোবা পেয়ারা পাচ্ছে। রাত অনেক গভীর হওয়ার কারণে হৃদয়কে 4 বন্ধু একসাথে খুঁজতে লাগলাম। লক্ষ্য করলাম যে বুড়ো মহিলাটা বসে বসে কাঁদছে। সেই বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। লাইটটা ওনার পায়ের দিকে ধরলাম, দেখতে পেলাম ওনার পা নেই, ঠিক উনি যেন হাওয়াতে ভাসছেন। এটা দেখার পর আমাদের 4 বন্ধু অবস্থা না যে হাল অবস্থা হয়ে গেল এবং মহিলার মুখ থেকে যেন রক্ত টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ছে। দাঁতগুলো বেশ বড় বড় এবং 4 বন্ধু দৌড়াতে লাগলাম। আবারও চিন্তা করছি আরেকজন কোথায় গেল। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে বাগানের শেষের দিকে চলে যাই। ওখানে গিয়ে যা দেখতে পেলাম 8 থেকে 10 জন মুরব্বী লোক সাদা কাপড়ে পরা দাঁড়িয়ে আছে। তখন ভেতর থেকে একটু শান্তি এলো, কেননা মানুষ দেখতে পেলাম। একজন মুরব্বী চাচাকে আমি প্রশ্ন করলাম, চাচা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তিনি আমাকে জবাব দিলেন, একজন লোক মারা গেছে, তার জানাজার নামাজে শরিক হয়েছেন এবং আমাকে বলছেন শরিক হতে। তো আমাদের 4 বন্ধু মনে আগ্রহ জন্মে গেল যে মৃত লাশটিকে দেখার জন্য। 4 বন্ধু লাশের খাটিয়া থেকে কফিনটা সরিয়ে লোকটির মুখে ধরে লাইটটা ধরলাম। যা দেখলাম আমার শরীর এরকম জীবনও দেখিনি। দেখতে পেলাম আমার সাথে যে বন্ধুটি এসেছিল সেই বন্ধুটির লাশ এই খাটিয়াতে এবং আমরা আমাদের 4 জনকে ঠিক তাকিয়ে আছে এবং চোখগুলো যেন বড় বড় হয়ে আসছে। এবং আমরা বাকি 3 বন্ধু যখন বন্ধু চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছি, আমি তা দেখতে পেলাম যে 8 থেকে 10 জন লোক সাদা ছিল এবং সাদা কাপড় পরে একজন নেই এবং ওখানে শুধু খাটিয়া এবং লাশটি রাখা ছিল এবং জ্ঞান হারা অবস্থায় বাকি 3 বন্ধু। আমি ওর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করে একটা শ্মশান ঘাটের ভেতরে, সাথে আমার বাকি 3 বন্ধু আছে। সবার জ্ঞান ফিরে এবং বন্ধুটির লাশ খাটিয়াতে দেখেছিলাম সে বন্ধুটা শ্মশান ঘাটের পাশে দোলনায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। বন্ধুর লাশটি কাঁধে নিয়ে বাড়িতে চলে আসি। দাফন করার পর যে যার মতো বাসায় চলে যায়। সবার শরীরে প্রচুর পরিমাণে জ্বর ছিল। সেই বন্ধুটার পায়ে কামড় দিয়েছিল। কিছুদিন পর সেই বন্ধুটা মারা যায়। তারপর থেকে রাতের বেলা ঘোরাঘুরি অথবা একা একা বসা কখনোই বের হয়নি। এই ছিল ঘটনা জেফরি ভাই, ছোট ঘটনা কিন্তু কালেক্ট করে পাঠিয়ে দিলাম। ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন আপনার তরাজ কণ্ঠে। এই ছিল আজকের আয়োজন। very very much আমাদের প্রিয় ভাই ফিরোজ ভাই। And this is basically it. আলহামদুলিল্লাহ, যে অসাধারণ আর একটি ওয়ান্ডারফুল স্টোরি আমরা কিন্তু আজকে শুনে ফেললাম। অ্যান্ড আসলে আমি যেটা বলি আপনাদের সবাইকে যে আসলে তুলনা হয় না, আসলে এই ভাইয়ের কোনো তুলনা হয় না। এত সুন্দর সুন্দর ঘটনা লিখে পাঠান আমাদের ফিরোজ ভাই, প্রতিটা ঘটনায় যেন জলজন্ত হয়ে ওঠে। মাশাআল্লাহ ভাই, দিস ইজ অ্যাবসলিউটলি সুপার ফাইন স্টোরি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ভাই, অনেক 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 ভালো লাগলো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমরা চলে যাবো সর্বশেষ ঘটনায় এবং আশা করছি সর্বশেষ ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই আমাদের প্রিয় ভাই নাহিদ সরকার ভাইয়ের একটা ঘটনায়।
ঘটনাটা তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি আপনি এবং আপনার ভৌতিক দুনিয়ার সবাই ভালো আছেন। আমার নাম নাহিদ সরকার। এটা আমার পাঠানো 11তম ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। এখন আমার প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুর। ঘটনাটি যখন ঘটে স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার 4র্থ শ্রেণীর একজন ছাত্র পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে। বেতন বেশি হয় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ যেতেন এবং রোজ কাশিমপুর থেকে ফিরে আসতেন। সন্ধ্যা হওয়ায় আগে ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের প্রায় সবাই 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছেন এবং দিনের বেলা কৃষককে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসতি বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ার কারণে সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটার সমস্যা হয়ে যাওয়ার কারণে রিক্সায় করে চললেন এবং আকাশের অবস্থা খারাপ ছিল। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হয় ভালো হতো, কিন্তু উপায় নেই, কারণ স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা। আজ না গেলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। অবশ্য ভোরবেলায় যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষল ধারায় বড় বড় ফোঁটায় আকারে আকারে বৃষ্টি শুরু হলো। কোনো এক রকম ভাবে ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছিল তিনি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরে ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে যেভাবে হোক সবকিছু গুছাতে হবে। ঝড় থামলো রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে খুটখুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার সারা বনের কাছে চলে গেলেন। এবং সারা বন মানে যে বনের আশেপাশে কেউ থাকে না, খুব খারাপ বন। সারা বনের পাশে চিতাখোলা ছিল। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবু সাহস হারালেন না। চিতাখোলার কাছে আসতে এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীরটা বেশ ভারী হয়ে গেল। স্যার যতটা সম্ভব এগিয়ে গেলেন এবং বাতাসে কাদা মাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগুতে শুরু করলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিয়েছে এবং চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আছে, তা থেকে পায়ের শব্দ আসছে। স্যার পেছন ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো কুকুর দাঁড়িয়ে আছে স্যার থেকে 5 থেকে 6 হাত দূরে। চোখ দুটো যেন সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনও দেখিনি। স্যার আবারও হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বের হলে বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি এই মানুষের দেখা পেয়ে যেত। ঠিক সেই সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পেছনে তাকিয়ে দেখলেন কিছুই নেই, কুকুরটাও নেই, ফাঁকা রাস্তা। এবার স্যার বেশ ভয় পেয়ে গেলেন। রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে ভেঙে পড়ছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার আরো দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে অর্ধেক মাটিতে, ভেতরে যেন অর্ধেক বাইরে। স্যারের দিকে তাকিয়ে ডাকছে তাকে। তরুণীর চোখ দুটো সাদা, মনে নেই পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যারকে তাকিয়ে দেখে স্যার দুটি নয়ন যেন হাজার কুকুর যেন তার দিকে তাকিয়ে আছে। স্যার বেশ ভয় পেয়ে গেল। এমন সাহসী স্যার একেবারে যেন সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে স্যারকে ক্ষত বিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়া মূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা,
তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়া মূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই মাথা নেই। এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ঙ্কর সে হাসি, তা বোঝানো সম্ভব হবে না। স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন প্রচন্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়তে পারছেন না। ছায়া মূর্তি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে এবং কানে এসে ভয়ঙ্কর হাসির শব্দ। তারপর আর কিছু বলেনি স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধানের মধ্যে আবিষ্কার করলেন। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10 থেকে 20 হাত দূরে চারিদিকে তখনও অন্ধকার রাত, এবং রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করলো। আলো ফুটলে নিজ গ্রামে চলে যায়। এই ছিল ঘটনা, ছোট্ট একটি ঘটনা। জেফরি ভাই আজকে বড় ঘটনা কালেক্ট করতে পারলাম না, তাই ছোট ঘটনা পাঠিয়ে দিলাম। ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এটি নাহিদ সরকার বলছিলাম। Hey Nahid bhai, thank you very much for your beautiful story of আমরা যেটাকে বলি ভৌতিক এক রাতের অভিজ্ঞতা বলা যেতেই পারে। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি। এরকমই তো খণ্ড ঘটনা আমি পছন্দ করি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল স্টোরি। এবং আমি আশা করছি শুধু আমার কাছেই নয়, আমাদের প্রিয় সবার কাছে ভালো লেগেছে স্টোরিটা, বিকজ স্টোরিটা আসলে অনেক বেশি ইউনিক ছিল এবং অনেক বেশি ক্রিপি একটা স্টোরি ছিল। খুব সুন্দর ভাই। আশা করছি এভাবে দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আমরা একটু একটু করে পাচ্ছি, এবং সামনেও আলহামদুলিল্লাহ যে, বা আমি বিশ্বাস করি যে দারুণ দারুণ ঘটনা আমরা সামনেও পাবো। বিকজ এত সুন্দর ঘটনা কার না ভালো লাগে না ভাই। অসাধারণ ছিল ভাই। ওয়েল ডান, ওয়েল ডান। ইউ আর বেসিক্যালি সুপার সুপার বিউটিফুল স্টোরি টেলার। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ সরকার ভাই। এবং এরকমই ছোট ছোট স্টোরি হলেও সমস্যা নেই, বাট অবশ্যই স্টোরি পাঠাবেন। আপনাকে আমরা অনেক পছন্দ, আপনার প্রতিটা ঘটনায় অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এবং আশা করছি এভাবে দারুণ রকম ভাবে সামনে এগিয়ে যাবে। সো আর দেরি করবো না, এখন কামত এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।